চীন এবং ভারতের পর তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। আবার বাংলাদেশ আমদানিরও শীর্ষে। চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৬ লাখ মেট্রিক টন, আর দেশের চাহিদা আছে ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন। অর্থাৎ এখানে ঘাটতি হবার কথা নয়, বরং বাড়তি পেঁয়াজ থাকার কথা দেশে। তারপরেও পেঁয়াজের চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন, কিন্তু ঘাটতি থাকছে এবং পেঁয়াজ আমদানি না করলে সারা বছরই বাজারটা অস্থির থাকে। যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন ভারত এবং মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সরকার, এবং সেই চুক্তির পরে পরিস্থিতি ভালো হবে বলে তিনি আশা করছেন। এ নিয়ে কথা বলবো। আজকে আছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ মান্নান এমপি এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এম এ মান্নান এমপি, ভারত থেকেই আমরা ৯৯% পেঁয়াজ আমদানি করি এবং বাকি যে ১% পেঁয়াজ সেটা চীন, মিয়ানমার, তুরস্ক সহ সৌদি আরব অনেক দেশ থেকেই আমরা আনি। পেঁয়াজ আমদানি অনেক সময় রাজনীতির মধ্যে পড়ে যায় এবং আমরা দেখি তীব্র চাহিদা যখন, তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ হতে দেখেছি আমরা ভারতে, এবং তখন একটা পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। এখন সরকার চুক্তি করতে যাচ্ছে। চুক্তি করলে কি পেঁয়াজ নিয়ে রাজনীতিটা হবে না বলে মনে করেন? ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টর মনসুরকেও। চুক্তি, বাণিজ্য চুক্তি হয়, শেষ বিচারে চুক্তিতে যেসব কথাবার্তা থাকে, বাণিজ্যের যে বাজারের যে শক্তিগুলা যেটা ওই মুহূর্তে প্রযোজ্য, ওর ঊর্ধ্বে কোনো চুক্তি কাজ করবে না। সুতরাং চুক্তি তো জেনারেল টার্মে কিছু থাকতে পারে ইত্যাদি, দাম ফিক্স করার মতো কোনো চুক্তি যে আমি এই দামেই আপনাকে দেব সরবরাহ, আইরনটি কোনো সরকার এটা পারবে। একটা ফরওয়ার্ড পারচেজ করে ব্যবসায়ীরা, এটারও একটা প্রিমিয়াম প্রাইস দিতে হয় যে আগামী 6 মাস পরে মাল নেব এই দামে। অত্যন্ত কমপ্লিকেটেড ব্যাপার। আমি আপনার উপস্থাপনা যেটা শুনলাম যে আমাদের যে উৎপাদনের পরিমাণ আর আমাদের চাহিদার পরিমাণ, দেখলাম যে আমাদের দেশের যে উৎপাদন চাহিদার চেয়ে বেশি, তাহলে কেন কয়েকদিন পর পরে আমরা এই ধরনের উঠানামার মধ্যে পড়ি, যেখানে আমাদের একটা স্থিতিশীল প্রায় সরবরাহকারী ভারত আছে দরজার কাছে, অতি কাছে, কয়েক ঘন্টার মধ্যে নিয়ে আসা যায়, সেখানে কেন বাজারে উঠানামা হয়? এটা আমার কাছে একটা ইন্টারনাল কোনো একটা ইনস্টেবিলিটির পরিচয় বলে মনে হয়। আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমার যা মনে হয় যে আমাদের মতো ন্যারো মার্কেট, নট গভীর ইন দ্য সেন্স, যেমন কয়েকজন লোকের কাছে বাজার, ইম্পোর্ট বাজার বিশেষ করে ডমিনেট করার শক্তি আছে, অলিগার্কিক শক্তি আছে, কি বলে ডুওপলি ইত্যাদি ইত্যাদি, ব্যাপারটা বা মানুষ ভালো বলতে পারবেন। এইগুলো খেলাটেলা কিছু হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাজারে গভীরতা যেমন কম, ব্যাপ্তিও কম। যেমন ভারতের তুলনা করা হয়, মুম্বাই মার্কেট, কলকাতা মার্কেট, চেন্নাই মার্কেট প্রচুর স্বয়ংসম্পূর্ণ, একে অন্যকে চেক দেয়। আমাদের একক মার্কেট ঢাকা, কয়েকজন আমি, আপনি, উনি আছেন, আমরা আমাদের হাতে সকল কিছু টাকাও আছে, যোগাযোগ আছে, প্রপার কানেকশনও হয়তো আছে, ইত্যাদি ব্যবহার করে সামটাইমস আমরা উঠানামার একটা বিষয় করতে পারি। এইটাই দুর্ভাগ্য আমাদের। নইলে প্রাইম এফএসি এই ডিফারেন্স হওয়ার কথা নয়, যেখানে সাফিসিয়েন্ট পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারছি। যদিও পেঁয়াজটা পচনশীল দ্রব্য, খুব বেশি দিন স্টোর করা যায় না, সেখানে গ্যাপ আমাদের। অনেক বিশেষজ্ঞ এটাই বলেন যে আমরা যে পরিমাণ পেঁয়াজ আমদানি করি সেটা আসলে আমাদের পচে যায় বা নষ্ট হয়ে যায়, যে কারণে ওই ঘাটতিটা পূরণ করতে হয় মৌসুমের শেষ দিকে গিয়ে, নতুন পেঁয়াজ আসার আগ মুহূর্তে। ডক্টর আহসান এইচ মনসুর, আমি যদি চুক্তির প্রসঙ্গে আসি, মানে আলাদা করে চুক্তি করতে হচ্ছে কেন? চুক্তিটা করলে কি আর পরিস্থিতি এরকম হবে না বলে মনে করেন? আমার কাছে মনে দুটো জিনিস, একটা হচ্ছে ভারতের সাথে এক ধরনের চুক্তি করার সম্ভাবনাটা আমি ভালো দেখি এবং মনে করি যে সেটা আমাদের কাজে লাগে। যদি চুক্তিটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে ভারত আমাদের উপর রপ্তানি বিধিনিষেধ দেবেন, অথবা আমাদের উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপোর্ট ভারত থেকে আনার জন্য, সেটা পেঁয়াজ হোক, সেটা গম হোক, সেটা অন্যান্য ভোগ্যপণ্য,
ভারত থেকে প্রচুর আসে, সেগুলোর ক্ষেত্রে একটা কোটা সিস্টেম থাকতে পারে, যেটা চুক্তির মাধ্যমে হতে পারে, যে এত লক্ষ টন পর্যন্ত বা এত হাজার টন পর্যন্ত কোনো বাধা দেওয়া হবে না। তারপরে তারা রপ্তানি নিষেধাজ্ঞা বসাতে পারে বা এক্সপোর্ট ট্যাক্স বসাতে পারে ইত্যাদি ইত্যাদি। তো চুক্তি বিভিন্নভাবে হতে পারে। ভারতের সাথে এটা সম্ভাবনাটা খুবই ভালো বলে আমি মনে করি এবং আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ ভারত প্রায়শই তাদের নিজস্ব অভ্যন্তরীণ কারণে, পলিটিক্যাল এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এই এক্সপোর্ট রেস্ট্রিকশন বসিয়ে দেয়, হয় ব্যান করে দেয় অথবা ডিউটি বসিয়ে দেয়, এক্সপোর্ট ট্যাক্স বসিয়ে দেয় বড় আকার, যেটা তখন সেখান থেকে আমাদের কিনতে কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে যদি আমরা চুক্তির মাধ্যমে এই যে ভোলাটিলিটি ভারতীয় মার্কেটের, সেটা থেকে যদি আমরা আমাদের সাপ্লাইটাকে প্রোটেক্ট করতে পারি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে, যে আমরা এত পরিমাণ আমরা আনতে পারবো নো ম্যাটার হোয়াট, তাহলে আমাদের জন্য ভালো। মিয়ানমারের ক্ষেত্রে ইস্যুটা একটু ভিন্ন। মিয়ানমারের ক্ষেত্রে আমি তো মনে করি সিকিউরিটি ইস্যু হচ্ছে মেইন ইস্যু। এখানে তাদের নিজস্ব সিকিউরিটি পরিস্থিতি এতই খারাপ যে মিয়ানমারের সৈন্যরা তো প্রতিদিনই প্রায় আত্মসমর্পণ করছে বর্ডারে, বাংলাদেশ বর্ডার পার হয়ে অস্ত্র সহ। তো সেই ক্ষেত্রে তাদের সাথে চুক্তি করেই বা কি হবে? তারা তো অঞ্চলের আধিপত্যই রাখতে পারছেন এবং বর্ডার 1 মাস 2 মাস ধরে ক্লোজড হয়ে আছে। তো এই সিচুয়েশনে আনলেস মিয়ানমারের রাজনৈতিক এবং সিকিউরিটি সিচুয়েশন ইমপ্রুভ করে বা নতুন কোন সরকার সেখানে গঠিত হয় যেটা একটা স্থিতিশীলতা মিয়ানমারে ফিরিয়ে আনে, তার আগে মিয়ানমারের সাথে তেমন কোনো চুক্তি করে তেমন কোনো লাভ হওয়ার কথা নয়। তবে বাণিজ্য চলতেই পারে, বাণিজ্য সবসময়ই চলছে, এখনো চলছে। এখন কথা হলো যে অবস্থা স্বাভাবিক হলে বাণিজ্যটা ভালো হয়, মানুষ যেতে পারে, আসতে পারে এবং কন্ট্রাক্ট গুলো করতে পারে, কন্ট্রাক্ট গুলো সেটেল করতে পারে। তো অবস্থা খারাপ হলে সে সম্ভব নয়। সেই জন্য মিয়ানমারটা একটু অস্থিতিশীল মার্কেট, এই বাজারের উপর নির্ভরশীলতা বেশি বাড়ানো সম্ভব হবে বলে আমার মনে হয়। জি, এম এ মান্নান এমপি, মানে আপনি কি দেখেন মিয়ানমারের সঙ্গে এই যে বাণিজ্য, মানে এটা যদি অন্য আরেকটা দিক আমরা চিন্তা করি, যে মিয়ানমারের যে চলমান পরিস্থিতি, ডক্টর হাসান এইচ মৌসুফী যেমন বলছিলেন যে মেইন ইস্যু হচ্ছে নিরাপত্তা ইস্যু, এবং সেখানে যদি এই বাণিজ্যিক যোগাযোগ মিয়ানমারের সঙ্গে তৈরি করা যায় বা তৈরি হয়, সেটা রোহিঙ্গাদের নিয়ে আমরা যে একটা সংকটের মধ্যে আছি সেটা নিরসনে কোনো হেল্প করতে পারে কিনা বাণিজ্য? আমি ডক্টর মনসুরের সঙ্গে একমত। মিয়ানমার যে বর্তমান রিজিম যারা আছে, এমনিতেই তাদের সঙ্গে আমাদের একটা অন অ্যান্ড অফ স্টেবল কিছু নেই আনফর্চুনেটলি, এবং স্টেবল রিলেশনশিপ ছাড়া লং টার্ম ট্রেড চুক্তি, এগুলা আমব্রেলা চুক্তি হতে পারে জেনারেল টার্মস, প্রায়োগিক ক্ষেত্রে খুব কম ফায়দা হবে। আর মিয়ানমার এমন কোনো বড় উৎপাদকও নয় ভারতের মতো বা চীনের মতো বা তুরস্কের মতো। আর মিয়ানমারের যে লোক যেখানে লোকের উপরে, নৌকার উপরে তাদের পালিয়ে আসা সৈন্যদের উপরে গুলি করে সেখানে ব্যবসা বাণিজ্য করতে যাবে, আমাদের ব্যবসায়ীরা মাল নিয়ে আসবে। আই থিঙ্ক ইট ইজ এ ফার ফেচড একটা আইডিয়া। বাণিজ্যমন্ত্রী মহোদয় যাবেন, ইট ইজ এ গুড থিং, যাক জুলাই মাসে যাবেন, কথাও বলবেন, কিন্তু ওখানে কার সঙ্গে কথা বলবেন এইটা নিয়েও আমার মনে যথেষ্ট সংশয় আছে। সুতরাং ফর ইম্পোর্ট ট্রেড অফ সাচ এন এসেন্সিয়াল আইটেম, পেঁয়াজের মতো যেখানে মানুষ স্পর্শকাতর বাজার, আমি বরঞ্চ ভারতের উপরেই আমাদের ডিপেন্ডেবল একজন পার্টনার, যদি তাদের ইন্টারনাল কিছু মাঝে মাঝে আনপ্রেডিক্টেবল কিছু কাজ করে বসে হঠাৎ বন্ধ করে দেয় আবার খুলে, কেন করে আমি ভালো করে জানিও না। বাট ভারত হ্যাজ দ্য ক্যাপাসিটি, এবং ভারতের আমাদেরও ফিজিক্যাল নিয়ারনেস এমন ভালো যে আমরা একটা লং টার্ম এখানে একটা থাকা উচিত এবং আমাদের লাভ হবে। এছাড়া এরোপ্লেনে করে তুরস্ক থেকে আনা রাতারাতি, এগুলো রমজানের সময় এক আধবার সাহস করা হয়, বাট ওইগুলো ফিজিবল নয়। ফিজিবল জি, মানে অন্য দেশ থেকে এবং গ্রাউন্ডে এবং রিভারে এবং রেলে মাল নিয়ে আসা, এটা কেবল একমাত্র সম্ভব ভারতের সঙ্গে। ওখানে আমাদের সেই কারণে 99% পেঁয়াজ বাংলাদেশ যে আমদানি করে, 99% পেঁয়াজ আসে ভারত থেকে, বাকি 1% অন্যান্য দেশগুলো থেকে আসে। ডক্টর হাসান এইচ মনসুর, মানে বাণিজ্য কখনো মানে এই রোহিঙ্গাদের সঙ্গে আমাদের যে রোহিঙ্গা ইস্যু, সেটা নিরসনে কোনো হেল্প করতে পারে কিনা, যদি মানে বাণিজ্য কখনো কখনো এটা হয় কিনা, করে কিনা? বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটা বড় হাতিয়ার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়, সব দেশের ক্ষেত্রে।
কাজেই স্বাভাবিক বাণিজ্য যদি আমরা করতে পারি তাহলে একটা আস্থার জায়গা সৃষ্টি হয় এবং সেখান থেকে একটা রাজনৈতিক আস্থা সৃষ্টি হয় এবং সেটা আরো দৃঢ় হলে পরে যে কোনো সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখে। মিয়ানমারের যে সমস্যা সেটা হচ্ছে যে সিকিউরিটি সিচুয়েশন যদি না থাকে, পলিটিক্যাল গভর্নমেন্টের স্টেবিলিটি যদি না থাকে এবং তারা যদি তাদের কন্ট্রোল, যে বর্তমানে যে অবস্থাটা হচ্ছে, কন্ট্রোল হারিয়ে ফেলে বিভিন্ন অঞ্চলে ইনক্লুডিং আরাকান অঞ্চল, তাহলে তো তাদের সাথে দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক করে খুব একটা বড় কিছু অর্জন করা সম্ভব হবে বলে আমার মনে হয়। তাদের নিজস্ব স্টেবিলিটি আগে আসতে হবে, রাজনৈতিক স্টেবিলিটি প্রথমে হতে হবে, সিকিউরিটি স্টেবিলিটি না সেই সাথে থাকতে হবে, তারপরে বাণিজ্য প্রসার করবে। শুধু বাণিজ্য দিয়ে এই প্রবলেমকে আমরা সলভ করতে পারবো না। এটা বিয়ন্ড বাণিজ্য, এটা তাদের নিজস্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা রণক্ষেত্র পরিণত হয়েছে। সেটার সাথে রোহিঙ্গা ইস্যুটা জড়িত হয়ে গেছে আনফর্চুনেটলি, কিন্তু আমরা উই হ্যাভ টু লিভ উইথ ইট অ্যাটলিস্ট ফর নাও। কিন্তু এটার সমাধান একমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সমাধানের মাধ্যমেই হতে হবে এবং সেটার মাধ্যমেই আমাদের সাথে বাণিজ্য এবং অন্যান্য কিছু আমরা হয়তো ফেরত দিতে পারবো। জি, মানে আমরা পেঁয়াজের প্রসঙ্গে যদি আসি, পেঁয়াজ আমরা 99% পেঁয়াজ আমদানি করি আমরা ইন্ডিয়া থেকে, মানে করতে বাধ্য হই কেন? আমি এটা একটু খুঁজতে গিয়ে গণমাধ্যমে দেখলাম যে ব্যবসায়ীরা বলছেন যে এখানে তারা আস্থা পান না অন্য জায়গা থেকে আনতে, কারণ অন্য দেশ থেকে পেঁয়াজ আসতে অন্তত প্রায় 15 থেকে 30 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়ে যায় তাহলে দাম পড়ে যাওয়ার এবং তার ক্ষতির মুখে পড়েন বলে, সে কারণে মানে এইটা। ডক্টর আহসান এইচ মনসুর, সেক্ষেত্রে আপনার কাছে আসবো আমি। এম এ মান্নান এমপি, মানে আমরা মানে তাহলে কোনো না কোনোভাবে নীতি মানে প্রক্রিয়া তৈরি করে আমরা এটা মানে ডাইভার্স করছি না কেন? আমরা মানে একমুখী থাকার যে বিপদ, সেটা থেকে আমরা বাণিজ্য সম্প্রসারণে আমরা চেষ্টা করছি না কেন? আমি একটু বলবো কিনা জানি না, ভয় হয়, বাট কেন আপনি একমাত্রিকতা বিপদ দেখছেন কেন? এটি কোনো বিপদ নয় আমার মতে, স্বাভাবিক প্রাকৃতিক আবহমানকালের সাংস্কৃতিক কিছু বিষয় আছে, বাজারের বিষয় আছে। আপনি দোকানদারদেরকে জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে দাম বাড়ে, ট্রাক এসব বেনাপোলে বসে থাকে, সরকার সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 2 ঘন্টা ঢুকে পড়ে। ইট ইজ দ্য সেম মার্কেট ফিজিক্যালি। এটা বললে অনেকে রাগারাগি করে ভাবে যে আমি ভারতের পক্ষে কথা বলছি। এই ব্যবসা বাণিজ্যে এইগুলা অবাস্তব কোনো কিছু কঠিন করবে না। আপনি দূর থেকে কেন আসবেন? ঘরের কাছে দাম কম হবে, খাওয়ারও অভ্যাস, এই পেঁয়াজটা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং আমাদের ব্যাপারীরা বা ট্রেডাররা বা ব্যবসায়ীরা ওদের সঙ্গে কথাবার্তা বলা, মাপজোক, টাকা পয়সা সবই ভালো বুঝে। এই অ্যাডভান্টেজগুলো বাদ দিয়ে আপনি যেমন ডাইভার্সিফাই করবো, পেঁয়াজের মতো একটা মাল লং টার্ম আপনি আর্জেন্টিনা, ব্রাজিল থেকে তো এনে আপনি কিভাবে আপনি কি করবেন ঠিক বুঝতে পারছি না। স্বাভাবিক মার্কেট ফর ইন্ডিয়া ইজ বাংলাদেশ, স্বাভাবিক মার্কেট ফর বাংলাদেশ ইজ ইন্ডিয়া। জোর গলায় বলছি, এইটা 1000 বছরের স্বাভাবিক মার্কেট। এইটাকে ডিনাই করা কোনো সংকীর্ণ কারণে আমি কোনো মানে বুঝি না। তো ভারতীয়রা যদি তাদের নিজস্ব কোনো রাজনৈতিক কারণে কোনো রং কিছু করে, এইটা পলিটিক্যাল সেটেল করা সম্ভব বলে মনে করি। এই মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের খুব চমৎকার সম্পর্ক আছে, সুবাতাস বইছে, এমনিতেই ভালো, আরো ভালো হচ্ছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এটা আমার সম্পর্ক একদম কনভিন্সড আমি যে আমাদের অল ট্রেড, শুধু পেঁয়াজ নয়, কাঁচামরিচ, ডিম, মুরগি, মাংস এবং তাদের জন্য যে সকল দ্রব্য আমরা দিতে পারি, স্বাভাবিক বাজারটা গড়তে দেওয়া উচিত। বিশেষ করে বর্ডার হাট বলে কয়েকটা প্রায় 20-25টা বাজার বোঝা আছে আমাদের 2 দেশের সীমান্তে, প্রচুর কেনা বেচা হয়, স্থানীয়রা করেন। ওইগুলোকে আরো স্ট্রেংথেন করা যায় এবং ওদের মাধ্যমে আরো কিন্তু দৈনন্দিন অনেক মালামাল দেশে চলে আসবে। এইগুলোকে ভয়ের ভিত্তিতে সংশয়ে সন্দেহে না গিয়ে খোলামেলা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা হিসাবে করা দরকার বলে আমি মনে করি, এবং সেইটা এই মুহূর্তে সম্ভব। ডক্টর আহসান এইচ মনসুর, আপনি মানে এটা মনে করেন কিনা মানে একমুখী বা এক দেশ কেন্দ্রিক না হয়ে আমরা যদি নানান জায়গা থেকেই পণ্য আসে, সেক্ষেত্রে মানে বাজারটাও কম্পিটিটিভ হয় কিনা? না, বহুমুখীকরণ সবসময় কাম্য, কিন্তু বাস্তবতা আমাদেরকে বলে যে প্রতিবেশীর সাথেই সম্পর্কটা গভীর হয়, প্রতিবেশীর সাথেই
ডিপেন্ডেবল সাপ্লাই সোর্স থাকলে সেটাকে অন্যভাবে ওভারকাম করা কঠিন হয়, কারণ তারা হাইলি কম্পিটিটিভ হয়ে যায়। ভারত তো একটা বিশাল দেশ এবং ভারতের উৎপাদন সক্ষমতা অনেক আমাদের চেয়ে 10 গুণ বড়, এবং সেখান থেকে আমরা তারা একটা ডিপেন্ডেবল সোর্স হিসেবে কম্পিটিটিভ প্রাইসে, হাইলি কম্পিটিটিভ প্রাইসে সবচেয়ে সস্তায় আমাদেরকে দিতে পারে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে টাইমের দিক থেকে দেখলেও ভারতও আমাদের সবচেয়ে নিকটবর্তী দেশ। যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের, যে আমাদের মানে আড়াই দিকেই হচ্ছে ভারত, পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকের অর্ধেকেরও বেশি হচ্ছে ভারত। কাজেই ভারতকে বাদ দিয়ে আর বাকিটা মিয়ানমার, তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক সেভাবে গড়ে উঠছে না। সেক্ষেত্রে আমাদের ভারতের উপরে ডিপেন্ডেন্স থাকতে হবে। ইউরোপের দিকে যদি আমরা তাকে, প্রত্যেকটা দেশ যদি একটু নেই, জার্মানি তার পাশে অনেক দেশ, আমরা যদি ফ্রান্সের দেখি তার পাশে অনেকগুলো দেশ, 4-5টা দেশ থাকে, ফলে বহুমুখীকরণটা খুব সহজ হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা বহুমুখীকরণটা অতখানি সহজ নয়। আমাদেরকে বহুমুখীকরণ করতে হলে সমুদ্র পথে যেতে হবে। সমুদ্র পথ সময় সাপেক্ষ ব্যাপার, টাইম ফ্যাক্টরটা তখন গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং কস্ট এফেক্টিভনেসটা চলে যায়। জি, মানে ব্যবসায়ীরাও সেটাই বলছিলেন। মানে ডক্টর আহসান এইচ মনসুর, নিত্যপণ্যের বাজার যে সহনীয় করা যাচ্ছে না, বা যেভাবেই বলি, যে অনেক বিশ্লেষক এভাবে বলেন যে ডলারের দাম বাড়লে বা নিত্যপণ্যের দাম বাড়লে সেটাতে সরকারের ইনকাম বাড়ে, আয় বাড়ে। এটা একটা কারণ, যে কারণে সরকার ট্যাক্সও কমায় না এবং এটা বাড়তে থাকে, বাজার বাড়তি অবস্থায় থাকে। আপনি অর্থনীতিবিদ হিসেবে কি দেখেন? না, এটা ঠিক যে আমাদের তো ট্যাক্স সিস্টেমটা হচ্ছে ভ্যালু এডেড সিস্টেম, বা যেটাকে বলি অ্যাড ভ্যালোরেম বেসিসে করা হয়, ভ্যালুয়েশন উপর ভিত্তি করে। ইম্পোর্ট ডিউটি হয়, কাস্টমস ডিউটি হয়, সেলস জিএসটি বা ভ্যাট হয়। কাজেই ওটা একটা অটোমেটিক্যালি একটা ইম্প্যাক্ট আসে, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করলে আমার ট্যাক্সটা একটু বাড়ে, সেটা ঠিক। কিন্তু আমাদের ট্যাক্স কি সেভাবে বেড়েছে? আসলে কিন্তু সেভাবে বাড়ে। কাজে আমি মনে করি না যে ট্যাক্স দিয়ে আমাদের ইনফ্লেশন সমস্যার সমাধান হবে, ট্যাক্সকে কাট করে। আমাকে সলিউশনটা আনতে হবে আলটিমেটলি, আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনের মাধ্যমে। আমাকে ইনফ্লেশনটাকে কমাতে হবে মনিটারি পলিসির মাধ্যমে, এবং সরকার দেরিতে হলেও সেই পথে হাঁটছে। এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক হয়ে গেছে, তাতে কিন্তু এক্সচেঞ্জ রেটের এখন আর পরিবর্তন হচ্ছে না। এক্সচেঞ্জ রেট মোটামুটি 120-এর মধ্যেই আছে। ইন্টারেস্ট রেটটা এক্সচেঞ্জ রেটকে এখন সাপোর্ট দিচ্ছে। দেরিতে হলেও 9-6 থেকে আমরা বের হয়ে আসছি, ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে এবং সেটা টাকাকে সাপোর্ট করছে, এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট করছে। আমি মনে করি আগামী 3-4 মাস পরেই হয়তো আমরা কিছু সুবাতাস দেখবো, কিন্তু একটু সময় দিতে হবে। আমাদের যে মার্কেট বেসড ইন্টারেস্ট রেট পলিসি, সেটা কেবলমাত্র মে মাসে চালু হয়েছে, এটা 1 মাসের একটু বেশি। এখনই আমরা রেজাল্ট পাবো এটা আমি মনে করি না। তবে টাইটার মনিটারি পলিসিকে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে। আমরা যদি এখন ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দিতে থাকি বেশি করে, আবার সরকারের ব্যয় মেটানোর জন্য আবার বিভিন্নভাবে টাকা ছাপাতে শুরু করি, তাহলে কিন্তু ইনফ্লেশনকে আমরা ধরে রাখতে পারবো। কাজে সরকারকে খুব দৃঢ়তার সাথে ম্যাক্রো ম্যানেজমেন্ট করতে হবে, এবং সেটা করতে পারলে অবশ্যই ইনফ্লেশন কমে আসবে, ইন্টারেস্ট রেটও কমে আসবে, পরবর্তীতে এক্সচেঞ্জ রেটও স্টেবিলাইজড হবে, এটা আশা করি। ডক্টর আহসান এইচ মনসুর এবং এম এ মান্নান এমপি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে।